প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতির 21 নম্বর পৃষ্ঠা থেকে ক্রমিক সমানুপাত এখান থেকে আলোচনা শুরু করব এবং 22 নম্বর পৃষ্ঠা থেকে দুইটি উদাহরণ 5 নম্বর এবং 6 নম্বর উদাহরণের সমাধান করব। তো এখানে লক্ষ্য করো, ক্রমিক সমানুপাত বলতে কি বুঝি সে বিষয়টা নিয়ে একটু ধারণা নিই আমরা। মনে করি 5 টাকা, 10 টাকা ও 20 টাকা এই তিনটি রাশি দ্বারা 5:10 এবং 10:20 এই দুইটি অনুপাত নেওয়া হলো। এখানে 5:10 সমান, তো এটাকে অনুপাতের ভাষায় বলে সমানুপাত। 10:20 এই ধরনের সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলে। 5 টাকা, 10 টাকা ও 20 টাকা ক্রমিক সমানুপাতই বলে। তো দেখো, নিচে একটা বক্স দেওয়া আছে। বক্সটা যদি আমরা লক্ষ্য করি তাহলে খুব ভালোভাবে আরও স্পষ্ট হব। তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, অর্থাৎ এখানে লক্ষ্য করো আমাদের রাশি ছিল কয়টা? 3টা, যেমন 5, 10 ও 20। তো এই ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় কোনটা আসলো? প্রথম হচ্ছে 5 আর দ্বিতীয় হচ্ছে 10 এবং তৃতীয় হচ্ছে 20 আর তৃতীয় হচ্ছে এটা 10। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে, তো দ্বিতীয় রাশি কোনটা? যেটা হলো দ্বিতীয় আর এটা তৃতীয়। তো এই দুটা পরস্পর কিন্তু সমান। সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে, রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতই বলে। তো আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়েছে। তো নিচে দেখো, ক অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ। সমানুপাতটির তিনটি রাশি ক, খ, গ ক্রমিক সমানুপাতই হলে, তো এখানে আমরা এই যে ক অনুপাতটাকে ভাগ করব, তো ভাগ খ, আর এটাকে সমান বলতে পারি, সমান খ অনুপাত গ। তো এই খ অনুপাতটাকে ভাগ করে দেব, খ এখানে ভাগ করা হলো আর নিচে গ আছে, গ দিয়ে দেবো আমরা। তো এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো? দেখো, এখান থেকে আমরা এই যে ক দ্বারা এই গকে গুণ করব, আড় গুণ, তাহলে ক গুণ গ, ক গুণ গ। আর খ দ্বারা এই উপর করা লবকে অর্থাৎ খকে যদি গুণ করি তাহলে খ স্কয়ার হবে। অর্থাৎ প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান হবে। তো এখানে বলা হয়েছে কি, এই যে প্রথম কোনটা? প্রথম হচ্ছে এটা হলো প্রথম, আর তৃতীয় হচ্ছে যেটা। তো এই দুইটা রাশির গুণফল দ্বিতীয় রাশি, অর্থাৎ এটা হলো দ্বিতীয়, দ্বিতীয় যেহেতু সমান হয়, এটার এটা সমান হয়, তো এর বর্গের সমান হবে। তো তাই হয়েছে এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের প্রথম আর এটা হলো তৃতীয়, এই দুইটার গুণফল দ্বিতীয় রাশির গুণফলের কি হবে? সমান হবে। তো এখানে খ স্কয়ার হবে, অর্থাৎ বর্গের সমান হতে হবে। তো এটা বর্গের সমান, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে লক্ষ্য করো, দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্যে সমানুপাতি বা মধ্য রাশি বলে। তো দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হচ্ছে যেটা। তো দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্যে, তো প্রথম হচ্ছে যেটা আর তৃতীয় হচ্ছে যেটা, এই দুইটার মধ্য রাশি বলে। ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয়। তো ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয় হতে হবে। তো এবার একটা উদাহরণ দেখা যাক। উদাহরণ নাম্বার 4 নম্বর উদাহরণে কি বলা হয়েছে লক্ষ্য করি। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাতি নির্ণয় করো। তো আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি স্কয়ার। তো এটা কোথায় পেলাম? তো দেখো যে এখানে আমরা কিন্তু এই যে 3টা ক্রমিক সমানুপাতের এখানে আর গুণনের মাধ্যমে একটা সূত্র তৈরি করেছি।
যেটা হলো এটা হচ্ছে প্রথম রাশি, এটা হলো তৃতীয় রাশি। তো প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে আমরা দ্বিতীয় রাশির বর্গের সমান পাবো। তো সেখান থেকে একটা সূত্র তৈরি করা হচ্ছে, অর্থাৎ এটা একটা সূত্রের কাজে লাগবে আমাদের পরবর্তী অঙ্কের সমাধান করার জন্য। তো তোমরা একটু মনে রাখবে। তো প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি স্কয়ার। তো প্রথম রাশি কত? প্রথম রাশি এখানে বলেই দেওয়া হয়েছে যে প্রথম রাশিটা হচ্ছে কত, এই যে 4। তো প্রথম রাশি সমান 4। তৃতীয় রাশি হচ্ছে 16 দেওয়া আছে। তো তৃতীয় রাশি হচ্ছে 16। তাহলে এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, এই সূত্রটা কি অ্যাপ্লাই করলাম? প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি স্কয়ার। অর্থাৎ প্রথম রাশি হচ্ছে আমাদের 4। তো প্রথম রাশি এখানে আমরা 4 বসাইলাম এই প্রথম রাশির স্থানে। তৃতীয় রাশি হচ্ছে কত? তৃতীয় রাশি হচ্ছে আমাদের 16। তাহলে তৃতীয় রাশির জায়গায় আমরা 16 বসাবো। এবং এখানে বলা হয়েছে দ্বিতীয় রাশি স্কয়ার। তো দ্বিতীয় রাশি স্কয়ার এটা আছে, থাকলো। তো 4 দ্বারা 16কে গুণ করলে 4 × 64। তো মধ্যরাশি স্কয়ার সমান আমরা লিখতে পারি 64। তো এই স্কোয়ারটা সমানের ওই পারে যখন নিয়ে যাব তখন কি হবে? রুট হবে। তো এটা রুট হলো। তো এই রুটটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি, যেমন এখানে 64-র যদি বর্গমূল নির্ণয় করো তাহলে 8 গুণ 8, 8 8 64। তো 8-এর উপরে আবার স্কোয়ার দেওয়া যায়, তার মানে 8 দুইবার গুণ অবস্থায় আছে, এজন্য স্কোয়ার দেওয়া যায়। তো স্কোয়ার আর রুট কাটা যায়, গেলে পরে থাকে কত? 8। তাহলে মধ্যরাশি সমান আমরা পেলাম কত? 8। নির্ণয় ক্রমিক সমানুপাত 4:8 সমানুপাত 8:16। নির্ণয় মধ্যরাশি বা মধ্য সমানুপাতটি হচ্ছে কত? 8। তো আমরা যে মধ্য সমানুপাতটা নির্ণয় করলাম, এখানে দেওয়া ছিল কোনটা? দেওয়া ছিল হচ্ছে যে প্রথমটা দেওয়া ছিল আর তৃতীয় রাশি দেওয়া ছিল, কিন্তু মধ্যরাশি এটা দেওয়া ছিল না। তো এটা আমরা বের করলাম, বের করে আমরা এই ক্রমিক সমানুপাতটি সাজিয়ে দিলাম। 4:8 সমানুপাতি 8:16। তো আশা করি তোমরা 4 নম্বর উদাহরণটি বুঝতে পেরেছ। তো এবার দেখো আমরা উদাহরণ 5 এবং 6 নম্বর সমাধান করব। উদাহরণ 5 নম্বর উদাহরণে বলা হয়েছে 5টি খাতার দাম 200 টাকা হলে 7টি খাতার দাম কত? তার মানে এখানে আমাদের একটা বুঝতে হবে যে 5টি খাতার দাম দেওয়া আছে হচ্ছে 200 টাকা, তাহলে 7টি খাতার দাম কত? যদি খাতার এখানে সংখ্যা বাড়ে তাহলে এর দামও বাড়বে। তো এখানে খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে, আর খাতার সংখ্যা যদি কমে তাহলে দাম কমবে। তো এখানে যেহেতু খাতার সংখ্যা এখানে 5টি আছে আর খাতার সংখ্যা কয়টির দাম চাইছে? 7টির দাম চাইছে। তো সেই ক্ষেত্রে খাতার দাম আমাদের বেড়েছে। তো এখানে খাতার সংখ্যার অনুপাত সমান খাতার দামের অনুপাত। তো খাতার সংখ্যা এখানে ছিল কত? সংখ্যার অনুপাতটা আমরা দিয়ে দিই। একটা প্রথমে আছে 5টা খাতা আর দাম চাইছে হচ্ছে 7টি খাতার, তাহলে 5:7 সমান এখানে লক্ষ্য করো যে 5টি খাতার দাম দেওয়া আছে কত? 200 টাকা। তো সমান আমরা 200 দিলাম, কিন্তু 7টি খাতার দাম কত সেটা দেওয়া নেই। তো এখানে লিখলাম আমরা 7টি খাতার দাম, মানে 7টি খাতার দাম আমরা বের করব। তো এই যে অনুপাতটাকে ভাগ করা যাবে, তো 5 অনুপাতটা হলো ভাগ 7 সমান 200 উপরে থাকলো অনুপাত 7টি খাতার দাম, এই যে 7টি খাতার দাম। তো এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো? দেখো এখানে আমরা একটু এটা এক লাইন বাড়িয়ে দিচ্ছি। তো 5 দ্বারা 7টি খাতার দামকে গুণ করলে তাহলে 5 গুণন 7টি খাতার দাম সমান হচ্ছে 7 দ্বারা 200কে গুণ করতে হবে, আর গুণ করতে হবে। তাহলে 7 গুণন 200, তাহলে 7টি খাতার দাম কত হবে? তো 7টি খাতার দাম হতে হলে আমরা এই 5টা নিয়ে যা কী করব? এই যে এর নিচে ভাগ করে দেব, এই 5টা যে ভাগ হয়ে যাবে। তো সেটাই লেখা হয়েছে 7টি খাতার দাম 7 গুণন 200, অর্থাৎ 7 গুণন 200। আর এই যে এই 5টা গিয়ে এখানে ভাগ হয়ে গেল। তো আমরা এখন একটু কাটাকাটি করতে পারি। 5 1 5 একবার গেল। 5 দ্বারা আবার যদি 200কে ভাগ করি তাহলে 5 × 40 = 200, অর্থাৎ এখানে থাকে 40 আর এখানে থাকে 7।
তো 40 দ্বারা 7কে গুণ করলে আমরা পাবো 4 7 28 আর 100 উঠে যাবে 280 টাকা। তাহলে 7টি খাতার দাম কত হলো? 280 টাকা। তাহলে আমরা শুরুতে কি বললাম, যে যদি খাতার সংখ্যা বাড়ে তাহলে খাতার দামও বাড়বে। তো দেখো খাতার সংখ্যা কিন্তু বেড়েছে। কতটুক বেড়েছে? 2টি খাতার দাম বেড়েছে। তো 5টি খাতার দাম ছিল 200 টাকা, 7টি খাতার দাম হইল কত? 280 টাকা। আশা করি তোমরা উদাহরণ 5 নম্বরটি বুঝতে পেরেছ। এবার উদাহরণ 6 দেখব। উদাহরণ 6, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। একই হারে কাজটি করলে 18 জনে কাজটি কত দিনে করতে পারবে? তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি, 12 জন লোকে একটি কাজ 9 দিনে করতে পারে। একই হারে কাজটি করলে 18 জনে কত দিনে করতে পারবে? এখানে দিনকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে লক্ষ্য করি, লোক সংখ্যা বাড়লে সময় কমবে। অর্থাৎ একটি কাজ করতে যদি 5 জন লোকের একদিন সময় লাগে, তাহলে 10 জন লোকের কদিন সময় লাগবে? কম লাগবে, মানে হাফ দিন লাগবে। আবার লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে। লোক সংখ্যা সরল অনুপাতের সময়ে ব্যস্ত অনুপাতের সমান হবে। অর্থাৎ এটা ব্যস্ত অনুপাতের সমান হবে। তো এখানে আমরা লক্ষ্য করি, দেখো যে 12 জন লোক একটি কাজ কয় দিনে করে? 9 দিনে করে। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে যে 18 জনে কত দিনে করতে পারবে। তো এখানে নিয়ে আসি আমরা লোক সংখ্যার অনুপাত, অর্থাৎ 12 জন কাজ করলো 9 দিনে। আর এখানে হচ্ছে কি 18 জনে, তো অর্থাৎ এখানে 18 জন অনুপাত 18 সমান, এখানে ব্যস্ত অনুপাতের মাধ্যমে এটাকে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ 9 দিনটা পরে নিয়ে যাওয়া হয়েছে আর সময়টা চাইছে কখন? আগে। অর্থাৎ 18 জনেরটা আমরা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে সমানুপাতে তৈরি করতেছি, ব্যস্ত সমানুপাত, সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা কী হবে? সমান হবে। তো এখানে 12 অনুপাতটা হলো ভাগ 18, নির্ণয় সময় অনুপাতটা ভাগ 9 দিন। তো এখন আমরা আড়াআড়ি গুণ করব। 18 গুণ নির্ণয় সময়, অর্থাৎ এটা দ্বারা একে 8 গুণ করব আর এটা দ্বারা একে 8 গুণ করব। তো 8 গুণ করার আগে আমরা একটু কাটাকাটি করি, 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে থাকে কত? এখানে হচ্ছে 3 6 18 আর 6 দুগুণে 12। তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে 3। তাহলে 3 গুণ নির্ণয় সময় সমান হচ্ছে 2 গুণ 9। আর এখানে এই যে 3টা, যেহেতু নির্ণয় সময় বের করছি, সেহেতু 3টা এর নিচে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 3 দ্বারা কাটাকাটি করতে পারি, অর্থাৎ 9-এর মধ্যে 3 ভাগ যাবে, এজন্য 9 1 কে 9, সরি 3 1 কে 3 একবার, আর 3 দ্বারা আবার 9-এর মধ্যে ভাগ দিলে 3 3 কে 9, তার মানে 3 বার। তাহলে 2 থাকে আর 3 থাকে, এই দুইটা আমরা যদি গুণ করি তাহলে পাবো 3 দুগুণ 6 দিন। তাহলে আমরা নির্ণয় সময় পেলাম কত? 6 দিন। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর উদাহরণের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্ব থেকে আমরা সমানুপাতিক ভাগ নিয়ে আলোচনা শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।